আজকের মুভির নাম ম্যাসেকার অফ উইচেস। এই মুভির কাহিনী 1998 সালের ভয়ঙ্কর এক ডাইনির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সেই সময় শহরের প্রতিটি কোণে ছড়িয়ে ছিল লাশের স্তূপ। এই গণহত্যা এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর মধ্যে একটি। তাই সময় নষ্ট না করে চলুন শুরু করি এই সিনেমার অন্ধকার রহস্য। গল্পের শুরু হয় 12 মে 1998, যখন দেশ জুড়ে দাঙ্গা ও বিদ্রোহের আগুন জ্বলছিল। এই বিদ্রোহের পরিণতি হয়েছিল ভয়াবহ। সেই সময় ধর্ষণ, ডাকাতি, চুরি, এমনকি মানুষ নিখোঁজ হওয়ার মতো বহু অপরাধ একসাথে ঘটেছিল। এই সমস্ত অপরাধ ইতিহাসের পাতায় অমর হয়ে আছে, কিন্তু আজও সেই ঘটনাগুলোর রহস্য উন্মোচিত হয়নি। এই ঘটনাগুলো নিয়ে সংবাদ প্রকাশের দায়িত্ব দেওয়া হয় উস্তাদ রহিমকে। এই দায়িত্ব তাকে দিয়েছিলেন তার উস্তাদ রিজওয়ান। ঠিক সেই রাতেই রেডিওতে খবর আসে শহর এখনও বিপদের মধ্যে রয়েছে এবং আরও একটি রহস্যজনক গণহত্যা সংঘটিত হয়েছে। তবে কে এর পেছনে আছে তা এখনও কেউ জানে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল, নিহতরা সবাই ধর্মীয় মানুষ, যাদের মধ্যে উস্তাদ, কিয়াই আর সন্ত্রী নামের পরিচিত ঐতিহ্যবাহী চিকিৎসকরাও ছিলেন। অর্থাৎ তারা সবাই ছিলেন তথাকথিত উইচ ডক্টর। উস্তাদ রহিমের সঙ্গে তখন ছিলেন উস্তাদ আনোয়ার। রহিম তাকে বলেন খবরের দিকে বেশি মনোযোগ না দিতে। ঠিক তখনই উপরের দিক থেকে পায়ের শব্দ আসে, আর মুহূর্তেই পুরো ঘর অন্ধকার হয়ে যায়। হঠাৎ তাদের উপর প্রাণঘাতী আক্রমণ হয়। আক্রমণকারীরা নখ দিয়ে ছিঁড়ে তাদের শরীর বিকৃত করে দেয়। রহিমের গলা কেটে আলাদা করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপরই দেখা যায় আনিসাকে। খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে চমকে জেগে ওঠে। সে আসলে তার বন্ধুদের সঙ্গে এক ইসলামিক বোর্ডিং স্কুলে থাকে। তার স্বপ্নটা এত ভয়ঙ্কর ছিল যে জেগেই আতঙ্কে কাঁপতে থাকে। ভয় পেয়ে সে বাইরে বেরোতে চায়। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা এক সাদা পোশাক পরা মহিলাকে দেখা যায়, যার গলা কাটা, রক্ত গড়িয়ে পড়ছে নিচে। এই দৃশ্য দেখে আতঙ্কে আনিসা দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই তার বন্ধু নুরুল পিছন থেকে এসে তাকে শান্ত করে। তারপর আবার আনিসা বাইরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। পরের দিন নুরুল জানতে চায় আগের রাতে ঠিক কী দেখেছিল সে। আনিসা কাঁপা গলায় বলে, আমি শয়তানকে দেখেছি। ঠিক তখনই দুজন ছেলে সেখানে আসে। তাদের একজন সাতিরিও ভুল করে আনিসার সঙ্গে ধাক্কা খায় আর সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেয়। সাতিরিও আসলে আনিসাকে পছন্দ করে। ওদিকে স্কুলের আরেকজন শিক্ষক উস্তাদ বাগুস বোর্ডে একটা নতুন খবর টানিয়ে দিচ্ছিলেন। সাত্রিও আর আলীর কাছে এই ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে, কারণ সাধারণত এই কাজটা তো করতেন উস্তাদ রহিম। আসলে তারা জানতো না উস্তাদ রহিম ইতিমধ্যেই মারা গেছেন। তাই বাগুস কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। এই স্কুলের আরেকজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ছিলেন, যার নাম উস্তাদ রিদওয়ান, যার উপর পুরো স্কুলের দায়িত্ব ছিল। ক্লাস চলাকালীন আনিসা ও অন্য ছাত্ররা পড়াশোনা করছিল। তখনই স্কুলের লাউড স্পিকারে ঘোষণা হয় সব শিক্ষার্থীকে দ্রুত তাদের ডরমিটরিতে ফিরে যেতে হবে, অর্থাৎ আজকের ক্লাস এখানেই শেষ। আনিসার তখন পেট ব্যথা হচ্ছিল, কারণ আজ ছিল তার পিরিয়ডের প্রথম দিন। তাই তার বন্ধু নুরুল বলে সে যেন হেলথ ইউনিটে গিয়ে বিশ্রাম নেয়। অন্যদিকে শিক্ষকরা একে একে স্কুল ছাড়তে শুরু করে। তাদের দেখে সবার মনে হয় জায়গাটা শীঘ্রই বন্ধ হয়ে যাবে। ওই সময় বাগুস আর রেজওয়ান আলোচনা করছিল। তারা বলছিল হয়তো তাদের সিদ্ধান্তটা আবার ভেবে দেখা উচিত। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে কিয়াইয়ের আসার অপেক্ষা করতে হবে, কিন্তু কেউ জানে না কিয়াই আসবে কবে। এদিকে সাত্রিও ও আলী আনিসার সঙ্গে দেখা করতে যায়, কারণ সাত্রিও নিজে আনিসার মুখে শয়তান শব্দটা বলতে শুনেছিল। জিজ্ঞেস করলে আনিসা বলে সে আগের রাতে সত্যি শয়তানকে দেখেছিল। ঠিক তখনই উস্তাদ রিদওয়ান সেখানে এসে হাজির হয়। তিনি লক্ষ্য করেন ছেলেদের থেকে সিগারেটের গন্ধ আসছে। আলী অনেক চেষ্টা করে মিথ্যা বলতে, কিন্তু রিদওয়ান তার টুপি খুলে দেখে ভেতরে ম্যাচ বক্স লুকানো আছে। তখন রিদওয়ান তাদের বোঝায় এইভাবে নিজেদের জীবন নষ্ট করো না, সময় এলে কাজ করবে, তারপর যা করতে চাও করতে পারবে। রাতের বেলা সাত্রিও আর আলী আবার এই কথাগুলো নিয়ে আলোচনা করছিল। সাত্রিওর মনে হচ্ছিল উস্তাদ রিদওয়ান নিশ্চয়ই কিছু লুকুচ্ছে, কারণ তার আচরণ একেবারেই স্বাভাবিক লাগছিল না।
তার উপর আনিসাও বলছে সে শয়তানকে দেখেছে। আবার বহু ছাত্র স্কুলে ফিরে আসেনি, যেন তারা হাওয়া হয়ে গেছে। ফলে সাত্রীয় সন্দেহ আরও গভীর হয়। সত্য জানার জন্য সাত্রীয় রিদওয়ানের কাছে চলে যায়। ওদিকে স্কুলের হেলথ ইউনিটে আনিসা বিশ্রাম নিচ্ছিল। ঘুম থেকে উঠে দেখে অনেক রাত হয়ে গিয়েছে। ঠিক তখনই সামনের জানালাটা নিজে থেকেই খুলে যায়। আনিসা তাড়াতাড়ি গিয়ে জানালাটা বন্ধ করে দেয়, কিন্তু এবার সামনে থাকা দরজাটা ধীরে ধীরে খুলে যায়, আর ভিতরে ঢুকে পড়ে সেই সাদা পোশাক পরা নারী, যার গলা কাটা, মুখে রক্তের দাগ। কিছুক্ষণ পর সে অদৃশ্য হয়ে যায়। আনিসা জানালার বাইরে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই। ঠিক তখনই হঠাৎ সেই মহিলার হাত তার কাঁধে পড়ে। ভয়ে আনিসা চিৎকার করে দৌড়ে পালায়, কিন্তু ওই নারী কিছুতেই তার পিছু ছাড়ে না। যেদিকে যায় সেখানেই সে উপস্থিত হয়ে তাকে ভয় দেখাতে থাকে। আর বন্ধুরা, এখানে আমরা জানতে পারি এই ভৌতিক মহিলাটি আসলে এক গর্ভবতী মহিলার আত্মা। নিজেকে বাঁচানোর জন্য আনিসা একটা জায়গায় লুকিয়ে পড়ে। ওখান থেকে সে দেখতে পায় কেউ একজন প্লাস্টিক ব্যাগ থেকে কিছু বের করছে, যেন কালো জাদুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র বের করছে। অন্যদিকে আগে নিহত হওয়া দুই উস্তাদের লাশ রাখা ছিল পাশের ঘরে। সেই লাশ দেখতে আসে সামির। সে হতাশ হয়ে বলে, যদি কিয়াই এখানে থাকতো তাহলে এই দেহগুলো এতক্ষণে দাফন হয়ে যেত। এদিকে কেউ একজন সত্যি ব্ল্যাক ম্যাজিক করছিল। সে তার শিকারের জন্য কাঠের ছোট ছোট পুতুল বানিয়ে রেখেছিল, আর একটা টিকটিকির মাথা দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিল। তারপর সে ভুডু ঢোলের সঙ্গে যা কিছুই করছিল, মৃতদেহগুলো যেন ঠিক তাই তাই করছিল। মানে মৃতদেহগুলো তার ইশারা ফলো করছিল। যখন সে পশুদের রক্তে ওই পুতুলগুলো ডুবিয়ে দেয়, ঠিক তখনই উস্তাদদের লাশগুলো জীবিত হয়ে ওঠে। আর ওই মৃতদেহগুলো সামিরের দিকে তাকিয়ে বলছিল, সবাই মরে গেছে। এই দৃশ্য দেখে সামিরের শরীর ঠান্ডা হয়ে যায়। ভয়ে তার চোখ বন্ধ হয়ে আসে। যখন সে চোখ খুলে তখন দেখতে পায় সেখান থেকে লাশগুলো উধাও হয়ে গিয়েছে। ভয়ে সে দরজার দিকে ছুটে যায়, কিন্তু দরজা কোনোভাবেই খুলতে পারছে না। ঠিক তখনই উপর দিক থেকে একটা লাশ ধপ করে পড়ে যায়, আর তার পিছনে দাঁড়িয়ে ছিল ওস্তাদ রহিমের মরা দেহ। যখন কালো জাদু করা লোকটা ভুডু পুতুলের মাথা টেনে আলাদা করে, ঠিক সেই মুহূর্তে রহিমের লাশ সে নিজের মাথা ছেড়ে হাতে তুলে নেয়। এরপর রহিমের মৃতদেহ অর্থাৎ পুচং সামিরের মুখের উপর রক্ত বমি করে দেয়। ওইদিকে আতঙ্কিত আনিসা দৌড়ে পালাচ্ছিল। তখন সে ধাক্কা খায় সাতিরিওর সঙ্গে। সাতিরিও জিজ্ঞেস করে, তুমি এত ভয় পেয়েছ কেন? ঠিক তখনই তারা দূর থেকে সামিরের চিৎকার শুনতে পায়। দৌড়ে গিয়ে দেখে সামির রক্তে ভিজে অজ্ঞান হয়ে আছে। তাকে দ্রুত স্কুলের হেলথ ইউনিটে শোয়ানো হয়। তখন আনিসা বলে, সামির অভিশপ্ত হয়ে গিয়েছে। নুরুল তাকে শান্ত করে বলে, বিশ্বাসীদের উপর তো অভিশাপ কাজ করে না। কিন্তু আনিসা জবাব দেয়, অভিশাপও এক ধরনের জাদু। আমি যেটা জাদুর বইতে পড়েছি। ঠিক তখনই স্কুলের কয়েকজন শিক্ষক এসে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলেন, আর তারা সামিরের অবস্থা দেখে হতভম্ব হয়ে যায়। এই ঘটনার পর কিয়াই অবশেষে স্কুলে এসে পৌঁছায়। রিদওয়ানের কাছ থেকে সে জানতে পারে উস্তাদদের লাশগুলো হাওয়া হয়ে গেছে। কিয়াই প্রশ্ন করে, লাশগুলো এখনও দাফন করা হয়নি কেন? রিদওয়ান বলে, পুলিশের কারণে কিছু করা যায়নি, আর আমি আপনাদের ফেরার অপেক্ষায় ছিলাম। এই কথা শুনে বাগুস রাগে ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বলে, রিদওয়ান এমন এক জিনিসকে ভয় পাচ্ছে যার অস্তিত্ব বাস্তবে নেই। তার ভয় আর সিদ্ধান্তের কারণেই স্কুলের এই দশা। তখন কিয়াই বুঝিয়ে বলে, মৃতদেহ দাফন করতে দেরি করা উচিত নয়, না হলে বিপদ আরও বাড়ে। কিন্তু ছাত্ররা জানতো শুধু সামিরের ব্যাপারটা, তারা জানতো না আরও দুজন ওস্তাদ মারা গেছে আর তাদের লাশ হারিয়ে গেছে। তাই কিয়াই সব পুরুষ ছাত্রদের একসঙ্গে ডেকে নেয় প্রার্থনার জন্য। রাতে সবাই নামাজ পড়ে প্রার্থনা শুরু করে। তখন হঠাৎ ছাত্রীও দেখতে পায় প্রার্থনার মাঝখানে এক মৃত উস্তাদের লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। ভয়ে সে জমে যায়, আর কিয়াই তখন কোথাও নেই। সেজন্য বাতাসে মিলিয়ে গেছে। এখন স্কুল আর নিরাপদ নয়, তাই সব ছাত্রকে একসঙ্গে হলরুমে শোয়ানো হয়, যাতে সবাই একসাথে থাকে। সেখানে আমরা জানতে পারি দুই উস্তাদ আগে ভিকটিম হয়েছে, আর এই জায়গাটাও এখন অভিশপ্ত। তাই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, সাত্রীয় আর আলী বেরিয়ে পড়ে সত্যিটা খুঁজে বের করতে। একটি ঘরে ঢুকে তারা তদন্ত শুরু করে। সেখানে পুরনো কিছু কাগজপত্র খুঁজে পায়, যেখানে লেখা শহরে বহু উইচ ডক্টরকে অমানসিকভাবে খুন করা হয়েছে। এই ঘটনাগুলো গোপন করতেই স্কুলের সবাই এই ঘটনা লুকিয়ে রেখেছিল।
ওখানে একটা সরকারি নোটিশ দেখতে পায়। সেখানে লেখা ছিল উস্তাদ শুভ, যে আসলে আলীর বাবা। আর এটাই ছিল অদ্ভুত। ঠিক তখনই ঘরের ভেতর থেকে শব্দ শুনে একজন গার্ড চেক করতে আসে, কিন্তু তারা লুকিয়ে থাকায় সে কিছু বুঝতে না পেরে সেখান থেকে চলে যায়। পরের দিন আনিসা যখন চোখ খুলে তখন দেখতে পায় পুরো হলে কেবল সে আর নূর আলী বসে আছে। নূর আলী তখন অদ্ভুতভাবে দুলছিল। আনিসা তাকে ডাকতেই সে হঠাৎ শয়তানের রূপে বদলে যায় এবং আনিসার কাছে এসে বারবার বলতে থাকে, সবাই মরে গেছে। কিন্তু ঠিক তখনই আসলো নূর আলী, এসে তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। এরপর আনিসা তৈরি হয়ে যখন বাইরে যাচ্ছিল, ঠিক তখন সাদা পোশাক পরা সেই একই মহিলা তার কানে ফিসফিস করে বলে, কাইয়ের কটেজ। আর তার সামনে ছিল সেই কটেজ। অন্যদিকে সাত্রীয় ও আলী গিয়ে দেখে উস্তাদ সমীরের অবস্থা খুব খারাপ। তার ত্বক একদম সাদা হয়ে গেছে, সাথে মুখে ছোট ছোট ফুসকা উঠেছে। সাথীও বিশ্বাস করে সমীর অভিশাপে আক্রান্ত হয়েছে, কিন্তু আলীর মতে এটা শুধু এক ধরনের অসুখ। তবুও সাত্রীয়র মনে সন্দেহ হয় আর সে সত্যিটা জানতে চায়। তাই সে আলীকে নিয়ে শহরে যেতে চায়, যাতে বোঝা যায় তার পরিবার নিরাপদ আছে কিনা। কিন্তু আলী যেতে চায় না, কারণ শহরের অবস্থা ভয়াবহ। অন্যদিকে আনিশা সেই মহিলাকে অনুসরণ করতে করতে কায়ের বাড়ি পৌঁছে যায়। মহিলা তাকে ভিতরে ঢোকার ইঙ্গিত দেয়। আনিসা ভিতরে তাকিয়ে কিছুই দেখতে পায় না। তার কাছে সবকিছু একদম স্বাভাবিক মনে হয়। তাই সে কাপড় ধোয়ার জায়গায় চলে আসে, কারণ তার কিছু কাজ বাকি ছিল। ঠিক তখনই সে খেয়াল করে একটা ছোট্ট পোটলা পড়ে আছে, যার গায়ে শুকনো রক্তের দাগ, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এটা কালো জাদুর কাজে ব্যবহার করা হয়েছে। ঠিক তখনই সে দেখতে পায় সামনে কেউ কিছু রেখে চলে গেছে। পেছন থেকে নূর আলী এসে উপস্থিত হয়। আনিসা তাকে পুটলাটা দেখায়। নূর আলী বলে এটা বিপজ্জনক এবং সঙ্গে সঙ্গে সেটি ডাস্টবিনে ফেলে দেয়। এরপর নূর আলী কাপড় শুকোচ্ছিল। হঠাৎ চাদরের পেছনে একটা ছায়া দেখতে পায়, কিন্তু কাপড় সরিয়ে দেখে সেখানে কেউ নেই। সে পরের কাপড়টা ঝাঁকাতে যায়, ঠিক তখনই কাপড়ের জল তার চোখে লাগে, যার ফলে তার চোখে প্রচণ্ড চুলকানি শুরু হয়। আনিসা দৌড়ে এসে তাকে ধরার চেষ্টা করে, কিন্তু নূর আলী নিজেই নিজের চোখ চুলকাতে থাকে। অল্প সময়ের মধ্যেই তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে এবং তার চোখের দৃষ্টি চলে যায়। তারপর সে রক্ত বমি করতে থাকে এবং তার মুখ থেকে রক্তের সঙ্গে একটা লোহার তার বেরিয়ে আসে। তার মুখে দুটো দাগ তৈরি হয় আর সেখান থেকে চোখের দিকের দুইটা পেরেক বেরিয়ে আসে, অর্থাৎ পরবর্তী শিকার নূর আলী নিজেই। আনিশা প্রাণপণ চেষ্টা করলেও বন্ধুকে বাঁচাতে পারে না। অন্ধ নূর আলী আতঙ্কে দৌড়াতে দৌড়াতে কুয়োর দিকে যায়, আর কিছু দেখতে পায় না। সে কুয়োর মধ্যে পড়ে যায়। আনিশা তার হাত ধরে রাখার চেষ্টা করে, কিন্তু কুয়োর ভেতরে থাকা মাথাবিহীন মৃতদেহ নূর আলীর পা টেনে নিচে নিয়ে যায়। অবশেষে সে কুয়ার ভেতরে পড়ে যায় এবং সেখানে তার মৃত্যু ঘটে। আনিশা কিছুই বুঝতে পারে না, অসহায়ভাবে শুধু তাকিয়ে থাকে। এই ঘটনার পরে ভাগুস রাগে ক্ষুব্ধ হয়ে ওঠে আর দোষ দেয় রিদওয়ানকে, কারণ সে আগে থেকে সবাইকে বলেছিল স্কুল বিক্রি করে সেখান থেকে চলে যেতে, কিন্তু রিদওয়ান রাজি হয়নি। আর ওদিকে কায়ও নিখোঁজ। রিদওয়ানের সিদ্ধান্তের কারণে এখন উস্তাদের পর ছাত্ররাও একে একে শিকার হচ্ছে। রিদওয়ান ভাগুসকে বোঝানোর চেষ্টা করে, কাই স্কুলের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল, এটা কোনো সহজ কাজ নয়। ভাগুস পাল্টা বলে, তুমি তো নিজের পোস্টারে শহরের ভয়ঙ্কর খবর লাগিয়ে দিয়েছিলে, যার জন্যই তো স্কুলের অবস্থা আরও খারাপ হয়েছে। ওদের তর্ক থামাতে এক শিক্ষিকা এগিয়ে আসে, কারণ পরিস্থিতি এখন খুবই খারাপ। স্কুলে খুন হওয়া শুরু হয়েছে। কিন্তু ভাগুস প্রশ্ন করে, তুমি জানলে কিভাবে? নূর আলীর মৃত্যুর কথা তো তোমাকে কেউ বলেনি। শিক্ষিকা তখন কোনো উত্তর দেয় না। রাত নামলে সবাই মিলে বসে প্রার্থনা শুরু করে। ছোট ছোট বাচ্চারা একে একে অদ্ভুতভাবে কাঁদতে শুরু করলো। তারা সবাই একই কথা বলছিল, সবাই মরে গেছে। ওদের থামানোর চেষ্টা করা হলেও কেউই শান্ত হচ্ছিল না। শেষে বাকি ছাত্ররা মিলে তাদের ধরে প্রার্থনা শুরু করে। প্রার্থনার পর ওরা কিছুটা স্বাভাবিক হয়, তবে শরীরের অবস্থা তখনও বেশ খারাপ ছিল। ওদের জন্য ওষুধ আনতে সাত্রীয় আলী আর আনিশা একসঙ্গে মেডিকেল ইউনিটে যায়। সেখানে দেখা যায় সমীর কাজ চিবুচ্ছে। হঠাৎ সে ছাত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার বাবা কেমন আছেন? তিনি এখন কোথায় আছেন? এই কথা শোনার পর সাত্রীও কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা আলী জানালার ভেতরে তাকাতেই দেখে সমীর একরকম বিকৃত ভয়ঙ্কর হাসি দিচ্ছে। ভয়ে আলী ছুটে পালিয়ে যায়। সমীরের মুখ থেকে এসব শোনার পর সাত্রীর মনে একটাই চিন্তা, তার পরিবার কি আদৌ নিরাপদে আছে? আনিশা তাকে বোঝায় এটা হয়তো দানবের ফাঁদ হতে পারে, কিন্তু
এটা বলা যত সহজ, মানা তত সহজ নয়। তাই সাত্রীও একাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে ছিল অসংখ্য লাশ। ধর্মীয় নেতাদের গলায় ফাঁস দিয়ে অথবা মাথা কেটে হত্যা করা হয়েছে। পুরো শহর জুড়ে একই বিভীষিকা। সাত্রীয়র বাড়ির দৃশ্য দেখা যায়। তার মা স্বামীর জন্য কফি নিয়ে আসেন, কিন্তু ঘরে ঢুকেই তিনি চমকে ওঠেন, কারণ তার স্বামী ঝুলছে ফাঁসির দড়িতে মৃত অবস্থায়। ফিরে আসার পথে সাত্রীয় দেখে শহরের কিছু মানুষ ধর্মীয় ব্যক্তিদের নির্মমভাবে হত্যা করছে, কিন্তু এরা কারা, কেনই বা এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে তা কেউ জানে না। আর বন্ধুরা, এই ভয়ঙ্কর ঘটনাটি কোনো কাল্পনিক ঘটনা নয়। এটি 1998 সালে ইন্দোনেশিয়ায় ঘটেছিল বাস্তব হত্যাযজ্ঞ, যেখানে উইচ ডক্টরদের গণহত্যা করা হয়েছিল। যারা ওইসব উইচ ডক্টরদের মেরেছিল তাদের মধ্যেই একজনের নজর পড়ে সাত্রীয়র উপর। বাঁচার জন্য সাত্রীয় প্রাণপণে দৌড়াতে লাশের স্তূপে লুকিয়ে পড়ে। খুনিরা তাকে খুঁজতে থাকে, আর সে মৃতদেহর মাঝেই কোনো রকমে লুকিয়ে পড়ে। লাশগুলো পরবর্তীতে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে লাশের ব্যাগ থেকে সাত্রী যখন বেরিয়ে আসে, দেখে শহরের অবস্থা খুবই ভয়াবহ। হাসপাতালে জখম মানুষে ভর্তি, রাস্তার পাশে গাছে গাছে ঝুলছে উইচ ডক্টরদের মৃতদেহ। মানুষ এতটাই আতঙ্কিত হয়ে আছে যে কেউই মৃতদের দাফন করতে রাজি হচ্ছে না। কষ্ট করে সাত্রীয় অবশেষে বাড়ি পৌঁছায়। তার মা ছেলেকে দেখে খুশিতে কেঁদে ফেলেন, কিন্তু সাত্রীয় জানতে পারে তার বাবা মারা গেছেন, আর তার দুই চোখের গর্ত থেকে বেরিয়ে এসেছে। দৃশ্যটা এত ভয়ানক যে সাত্রীয় ভেতর থেকে ভেঙে পড়ে। সে চায় বাবার লাশটা সম্মানের সঙ্গে দাফন করতে, কিন্তু মা নিষেধ করে, কারণ বাইরে যারা উইচ ডক্টরদের মারছে তারা মৃতদেহগুলো কালো জাদুর কাজে ব্যবহার করছে। তাই সাত্রীয় যেন তার বাবার লাশ চুপি চুপি বাড়ির পেছনে কবর দেয়। এদিকে স্কুলে আহত ছাত্রদের ব্যান্ডেজ করা হচ্ছে। আনিশা বাগুসকে জিজ্ঞেস করে, গতরাতে তুমি কোথায় ছিলে? বাগুস বলে, আমি পুলিশদের সঙ্গে নেয়াকে খুঁজছিলাম। বন্ধুরা, মনে আছে তো, কুয়োর পাশে আনিশা কাউকে দেখেছিল, আর সে আর কেউ নয়, সেটি আসলে বাগুস নিজেই ছিল। আনিশা তাকে প্রশ্ন করে, তুমি কুয়োর পাশে কি করছিলে? বাগুস বলে, তুমি যেমন ভাবছো তেমন কিছু নয়। এই কথা বলে সে চলে যায়। আনিশা সবকিছু গিয়ে শিক্ষিকাকে জানায়। শিক্ষিকা তাকে শান্ত থাকতে বলে, এখনো তোমার কিছু বন্ধুর তোমার প্রয়োজন আছে, এবং তাকে বলে রান্নাঘর থেকে একটু জল নিয়ে এসো। এদিকে দৃশ্য ফিরে আসে সাত্রীয়র বাড়িতে। সে মাকে দেখে প্রশ্ন করে, মানুষগুলো উইচ ডক্টরদের এত ঘৃণা কেন করছে? তার বাবা জীবন দশায় বহু ধর্মীয় ব্যক্তির সঙ্গে কাজ করতেন, এমনকি স্কুলের উস্তাদ নেয়ার সঙ্গেও। তাদের আত্মিক ক্ষমতা দিয়ে তারা মানুষকে সাহায্য করতেন, কিন্তু সেই উপকারটাই তার জীবনের অভিশাপে পরিণত হয়েছে। কারণ ওই উপকারের জন্যই জাদুকররা তাকে ঘৃণা করতে শুরু করে, আর তারা সেই সুযোগে তার বাবাকে মেরে ফেলে। তারা প্রমাণ করে যে তার বাবা নাকি কালো জাদু করতেন। যাদের সাহায্য তার বাবা করেছিল সেই মানুষগুলো তার সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ সবাই মেনে নেয় তার বাবা আসলে কালো জাদুকর। এদিকে সাত্রীয়র মা তাকে বলে স্কুলে ফিরে যেতে, কারণ সেখানে সে সবচেয়ে নিরাপদ থাকবে। আর মা নিজে সেই বাড়িতেই থেকে যায়, যেন সাত্রীয় যদি কোনোদিন ফিরে আসে তার থাকার একটা জায়গা থাকে। তাই সাত্রীয় ফিরে যায় স্কুলে। ওদিকে আনিশা যখন পানি নিতে স্কুলের রান্নাঘরে আসে, তখন দেখে একটা হাঁড়িতে একটা কাটা মাথা ফুটছে। রান্নাঘরের মহিলা তখন পুরোপুরি ভূতের কবজায় চলে যায়। সে নিজের গলা কেটে ফেলে, আর তার রক্ত গড়িয়ে পড়ে আনিসার মুখে। অন্যদিকে যখন শিক্ষক সমীরের ব্যান্ডেজ করছিলেন, তখন হঠাৎ লাইট চলে যায়। আনিসা দেখতে এলে বুঝতে পারে শিক্ষিকাও এতক্ষণে পজেস্ট হয়ে গেছে। সে কাঁচি হাতে এক এক করে নিজের আঙুল কেটে ফেলতে শুরু করে। তারপর সে আনিসার দিকে ছুটে এসে বলে, সবাই মরে গেছে। কিন্তু শিক্ষিকা তাকে মারার আগেই আনিসা প্রার্থনা করতে শুরু করে। প্রার্থনার শক্তিতে সেই পজেস্ট শিক্ষিকার চোখ মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে, আর সে নিজের কানে কাঁচি ঢুকিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু ঘটে। পরের দিন সেই মৃত নারীর আত্মা আনিসাকে বলে, ফিরে যাও কায়ের বাড়িতে। আনিসা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে এমন এক দৃশ্য যাতে তার চোখ স্তব্ধ হয়ে যায়। সে ছুটে গিয়ে বাগুসকে সব বলে দেয়, যে যা কিছু ঘটছে সব কিছুর সূত্র কায়ের বাড়ির সঙ্গে জড়িত। তারা ভাবতে থাকে ওখানে গিয়ে দেখা উচিত, কিন্তু কায়ের বাড়িতে ঢোকা মানে তাকে অসম্মান করা। তাই কোনো শিক্ষক সেখানে যেতে চায় না। কিন্তু অবশেষে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে, আর দেখে চারপাশে কালো জাদুর নানান জিনিস ছড়ানো। সেখানে একটা বড় ঘোড়া পড়েছিল। আনিসা সেটি ভেঙে ফেলে। তারপর সে বাগুসকে জিজ্ঞেস করে, তুমি তো এসব জিনিস ব্যবহার করছো? বাগুস বলে, না, আমি কালো জাদু করি না। আমি এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিলাম।
তবুও ছাত্ররা তাকে বেঁধে ফেলে। তারা ভাবে সব রহস্য নিশ্চয়ই স্কুলের মধ্যেই লুকিয়ে আছে, তাই তারা পুরো স্কুলটা খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে দুটো মৃতদেহ জেগে ওঠে এক ছাত্রের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে ভয়ঙ্করভাবে আহত করে। এদিকে আনিসা আর সাত্রীয় রিদওয়ানের ঘরে যায় অনুসন্ধান করতে, কিন্তু সাত্রীয় ভেতরে ঢুকতেই দরজাটি বন্ধ হয়ে যায় আর আনিসা বাইরে আটকে পড়ে। সে জানালার ফাঁক দিয়ে দেখে সে একই নারী দাঁড়িয়ে আছে আর হঠাৎ সেখানে সেই মানুষটাকে দেখতে পায়। সে আসলে এতদিন ধরে এই কালো জাদু করেছিল। সেই মানুষটা তার ক্ষমতা দিয়ে আনিসাকে টেনে নেয় ভেতরে। অন্যদিকে আলী তার আহত বন্ধুকে নিয়ে বাগুসের কাছে আসে, কিন্তু ততক্ষণে সেই ছেলেটি মারা যায়। ঠিক তখনই পুরো স্কুল অন্ধকারে ডুবে যায়। বাগুস সবাইকে বলে, সব দরজা জলদি বন্ধ করে দাও। এদিকে সেই জাদুকর আনিসাকে বাতাসে তুলে দেয় আর তাকে দেয়ালে ছুঁড়ে মারতে থাকে বারবার। আর সেই লোকটা আর কেউ নয়, সে হলো রিদওয়ান। সে একদিকে আনিসার বুটু ডলের গায়ে পেরেক ঢুকতে থাকে আর অন্যদিকে আনিসার হাত পায়ে সেই পেরেকের ব্যথা ফুটে ওঠে। রক্ত ঝরে যন্ত্রণায় কাঁপতে থাকে আনিসা। রিদওয়ান আনিসাকে বলে, তুমি ভুল সময়ে ভুল জায়গায় চলে এসেছো। সে জানায় এতদিন যতজন মারা গেছে তাদের সবাইকে সেই মেরেছে। তাদের আত্মাহুতির মাধ্যমে আরও বড় ধ্বংস আসতে চলেছে। নিজেকে বাঁচাতে আনিসা প্রার্থনা শুরু করে দেয়, কিন্তু রিদওয়ান হেসে বলে, যাদের তুমি উস্তাদ বলে বিশ্বাস করো তারা সবাই এখন জাহান্নামে পড়ছে আর খুব শীঘ্রই তোমাকেও তাদের সঙ্গে থাকতে হবে। এটা বলেই সে মৃত প্রাণীর রক্ত মুখে নেয় আর সেই রক্ত ছিটিয়ে দেয় মৃত মানুষের ভুরু পুতুলগুলোর উপর। তাদের সব লাশ একে একে জীবিত হয়ে ওঠে আর তারা একে একে ছাত্রদের তাড়া করতে শুরু করে। ওদিকে বাগুস তাদের রক্ষা করার জন্য সবাইকে নিয়ে দোয়া পড়তে থাকে। এই সময় সাত্রীও পৌঁছে যায় রিদওয়ানের কাছে। দুজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয় আর সাত্রীও রিদওয়ানকে এক ধাক্কায় দূরে ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই আনিসা চিৎকার করে বলে, ওখানে রাখা ঘোড়াটা ভেঙে ফেলো। ঘোড়া ভাঙতেই সব মৃতদেহ হঠাৎ থেমে যায় আর সাত্রীও আনিসাকে নিয়ে রিদওয়ানকে ঘরে আটকে বাইরে বেরিয়ে আসে। বাইরে অপেক্ষা করছিল বাগুস আর আলী। তারা দেখে আকাশ থেকে এক গোলাকার আলো নেমে আসে আর সরাসরি রিদওয়ানের কালো জাদুর জায়গায় গিয়ে পড়ে। তারপর একে একে সব কালো জাদুর বস্তু বিস্ফোরিত হতে থাকে। আগুন ধরে যায় চারদিকে। রিদওয়ানের চামড়া গলে টপ টপ করে ঝরতে থাকে। সে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনার পরেই তার কালো জাদুর বন্ধন ভেঙে যায়। সামিরও আবার স্বাভাবিক হয়ে ওঠে। সবাই মিলে স্কুলে যাদের মৃত্যু হয়েছিল তাদের কবর দেয়, কিন্তু কাই এখনও নিখোঁজ। কিন্তু সবাই দোয়া করে যেখানেই থাকুক না কেন সে ভালো থাকুক আর আশা করে এমন দুঃস্বপ্ন যেন আর কখনো ফিরে না আসে। শেষ দৃশ্যে দেখা যায় সেই নারী আনিসার পাশে বসে আছে। তাকে দেখে আনিসা মৃদু হেসে ফেলে আর সেখানেই গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, যে মহিলাটিকে এতদিন আনিসা দেখে এসেছে তিনি আসলে আর কেউ নন, আনিসার নিজের মায়ের আত্মা, যিনি শুরু থেকে ইঙ্গিত দিচ্ছিলেন যে স্কুলের ভেতর ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। যখন আনিসা ছোট ছিল সে শুনেছিল তার বাবা দারিদ্র্যে ক্লান্ত হয়ে এক অন্ধকার চুক্তি করেছে। সে চুক্তি অনুযায়ী তাদের নিজের সন্তানকে বলি দিতে হবে। আনিসার মা তখন গর্ভবতী ছিলেন। তিনি কখনোই তার সন্তানকে বলি দিতে চাননি, তাই নিজের গলা কেটে আত্মহত্যা করেছিল। মৃত আত্মার রূপে তিনি আনিসার সামনে আসতেন, তাকে পথ দেখাতে, সতর্ক করতে। তো বন্ধুরা, এটাই ছিল ম্যাসকার অফ উইচেস মুভির পুরো কাহিনী। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।